গল্পের আসবাই অগ্নিলা চ্যানেলে আজ আপনারা শুনবেন কেইগো হিগাশিনোর লেখা দ্য রেড ফিঙ্গার। আজ থাকছে এর প্রথম পর্ব। রাতের খাবারের সময় হতে আর খুব বেশি দেরি নেই, কিন্তু তাকামাসা জেদ ধরেছে মাতসুমিয়ার নিয়ে আসা স্পঞ্জ কেকটা এখনই চেখে দেখবে। এখন এটা খাওয়া কি উচিত হবে? প্যাকেটটা হাতে নিয়ে বলে মাতসুমিয়া। উচিত না হওয়ার কি আছে? ক্ষুধা পেয়েছে, খাবো। শরীর ভালো রাখার জন্য তো এটাই যথেষ্ট। নার্স এসে আমাকে শুদ্ধ বকবে, তবে মুখে যাই বলুক, মাতসুমিয়া আসলে খুশি হয়েছে ওর বয়স্ক মামার মুখে রুচি ফিরতে দেখে। কাগজের ব্যাগ থেকে বক্সটা বের করে খুলল। কেকটা স্লাইস করে কাটা, প্রতিটা স্লাইস আবার আলাদাভাবে কাগজে মোড়ানো। সেখান থেকে একটা বের করে তাকামাসার ক্রিস হাতে তুলে দিল মাতসুমিয়া। কেকটায় এক কামড় বসিয়ে ধীরে ধীরে চিবোতে লাগলো তাকামাসা। সুস্থ শরীরে কেউ হলে 2 কামড়ে শেষ করে ফেলতো পুরোটা। খাবার গিলতে অসুবিধা হয় তার, কিন্তু মুখের ভেতরে মিষ্টির স্বাদটা উপভোগ করছে। চা খাবে? হ্যাঁ দে। বিছানার পাশে কাঠ থেকে একটা স্ট্র সমেত বোতল তুলে অসুস্থ ভদ্রলোকের দিকে এগিয়ে দিল মাতসুমিয়া। জ্বর আছে এখন? আছে হালকা। আমার শরীর এরকম গরমই থাকে, এখন অভ্যাস হয়ে গেছে। কিন্তু বেশি দিন জ্বর থাকা তো ভালো না। তোমাকে দেখে অবশ্য আজকে ঠিকঠাকই মনে হচ্ছে। আচ্ছা সুহে, সত্যি করে বল, অফিসের কাজে ব্যস্ততার মধ্যে তোর কি আমার এখানে আসার সময় আছে আসলেই? এখন সময় আছে। তোমাকে যে শ্বেতাগায়া কেসটার ব্যাপারে বলেছিলাম, সেটা সমাধান হয়েছে। হাতে সময় থাকলে প্রমোশনের পরীক্ষার প্রস্তুতি নে। আবার শুরু করো না তো, মাথা চুলকে বলল মাতসুমিয়া। আর যদি পড়াশোনায় মন না বসে, তাহলে গার্লফ্রেন্ডকে সময় দে। আমার কাছে আসতেই হবে এটা ভাবিস না। কাতসুকো তো আছেই। কাতসুকো হচ্ছে মাতসুমিয়ার মা, তাকামাসার ছোট বোন। কতবার বলবো তোমাকে, নেই আমার কোনো গার্লফ্রেন্ড। দেখা করতে আসলে সমস্যা কি? তোমার তো কোনো কাজ নেই। কাজ নেই বলা যাবে না, একটা জিনিস নিয়ে আমাকে ভাবতে হয়। ওটা নিয়ে কথা বলতে চাও? সগি বোর্ডটার জাপানি দাবা দিকে ইঙ্গিত করে বলে মাতসুমিয়া। পুরো সেটটা ম্যাগনেটিক হওয়ার কারণে ঘুঁটিগুলো পড়ে যায় না। ধরিস না, খেলা শেষ হয়নি এখনো। সগি, খুব বেশি বুঝি না আমি, কিন্তু বোর্ডটা দেখে তো মনে হচ্ছে না খুব বেশি কিছু বদলেছে গতবারের তুলনায়। তোর ধারণা ভুল। সগিতে প্রতিটা চাল দেওয়ার আগে অনেক চিন্তাভাবনা করতে হয়, না হলে একটা ভুলই পুরো খেলা নষ্ট করে দিবে। তাছাড়া আমার প্রতিপক্ষ যেন তেন কেউ নয়। এই সময় রুমের দরজা খুলে একজন নার্স পা রাখল ভেতরে। চেহারাটা গোলগাল, বয়স 30-এর কোঠায়। আপনার জ্বর আর প্রেশার মাপতে এসেছি। তোমাকে নিয়ে কথা বলছিলাম আমরা। সগি বোর্ডের দিকে তাকায় তাকামাসা। কি চাল দিবে ভেবেছ? হাসে নার্স। হ্যাঁ ভেবেছি তো। সামনে ঝুঁকিয়ে একটা ঘুঁটির অবস্থান বদলে দেয় সে। বিস্মিত দৃষ্টিতে মামা আর নার্সের দিকে তাকায় মাতসুমিয়া। তুমি ওনার সাথে খেলছো? হ্যাঁ, প্রতিপক্ষ হিসেবে ভয়ঙ্করও। সুহে, বোর্ডটা একটু এদিকে নিয়ে আয় তো। মামার কথা মতো কাজ করলো মাতসুমিয়া। হাতির চাল দিয়েছ, বাহ, এটা ভাবিনি আগে। এখন খুব বেশি ভাবাভাবি দরকার নেই, প্রেশার বেড়ে যাবে। যত্ন নিয়ে তাকামাসার প্রেশার এবং জ্বর মাপল মার্স। মাতসুমিয়া খেয়াল করল ব্যাজে তার নাম লেখা কানেমরি। কিছুক্ষণ পর মামা বলল, কানেমরি ভালো নাম হচ্ছে তোকিকো। চাইলে দুজনে একদিন কফি খেতে খেতে পারে। লাল হয়ে গেল মাতসুমিয়ার ফর্সা চেহারা। কানেমরি ওর চেয়ে বয়সে বড়ই হবে, এরকম কারোর সাথে ডেটে যাওয়ার ইচ্ছে ওর আপাতত নেই। তাছাড়া কানেমরি নিজের মতো নেই এই ব্যাপারে, ও নিশ্চিত। আপনার কি কোথাও ব্যথা করছে? কাজ শেষে জিজ্ঞেস করে কানেমরি। না, সব ঠিকঠাক। আচ্ছা, যদি কোনো দরকার হয় সাথে সাথে ডাক দিবেন কিন্তু, বলে হেসে বেরিয়ে গেল নার্স। সাথে সাথে আবারও সগি বোর্ডের দিকে নজর ফেরালো তাকামাসা। এই চালই দিল তাহলে? আমি ভেবেছিলাম অবশ্য একবার, কিন্তু এবার এই চালটা দিবে বুঝতে পারিনি।
চেয়ারে হেলান দিয়ে বসল মাতসুমিয়া। তাকামাসার সঙ্গী খেলার একজন সঙ্গী আছে, এটা জেনে ভালো লাগছে ওর। একটু হলেও সময় কাটবে এতে। ঠিক আছে, আমি তাহলে উঠব। মাতসুমিয়া বাইরে বের হওয়ার জন্য দরজা খুলেছে। এ সময় পেছন থেকে ডাক দিল মামা। জি। শোন, এত কষ্ট করে আমাকে ঘন ঘন দেখতে আসা দরকার নেই। তোর নিশ্চয়ই অন্য কাজও থাকে। তোমাকে দেখতে এলে আমার কোনো সমস্যা হয় না, আগেও বলেছি। কিছুদিনের মধ্যেই আবার এসে দেখে যাবে বলে হাসপাতালের রুমটা থেকে বেরিয়ে এলো মাতসুমিয়া। লিফটে ওঠার আগে নার্সদের বসার ঘরের সামনে গিয়ে তকিকো কানেমোরির উদ্দেশ্যে একবার হাত নাড়ল। কিছু কথা আছে। প্রশ্নাতুর চোখে বেরিয়ে এলো তকিকো। মামার সাথে কি কেউ দেখা করতে এসেছে এর মধ্যে? আমার মা বাদে। ওদের এতদিনে চিনে গেছে হাসপাতালের সবাই। না, আমার জন্য মতে কেউ আসেনি। প্রশ্নটা শুনে একটু অবাকই হয়েছে তকিকো। আমার কাজিন আসেনি? মামাতো ভাই আর কি, মামার ছেলে। ওনার ছেলে? না, আসেনি। লিফটে উঠে দীর্ঘশ্বাস ছাড়ল মাতসুমিয়া। চেষ্টা করেও কোনো কিছু বদলাতে না পারলে অস্থির লাগে ওর। সেটা পরিস্থিতি হোক কিংবা মানুষের মন। মামার জন্য আরও কিছু করতে পারলে ভালো হতো। তাকামাসার এরকম ফ্যাকাশে চেহারা এবং দুর্বল স্বাস্থ্যের কারণ মূলত যকৃত এবং পিত্তথলির ক্যান্সার, কিন্তু তাকে কিছু জানানো হয়নি। ডাক্তার শান্ত করার জন্য বলেছে কোলানজাইটিস হয়েছে। আসলে তাকামাসার টিউমারটার এমন অবস্থা যে অস্ত্রোপচার করা সম্ভব নয়, শুধুমাত্র ঔষধ প্রয়োগে ব্যথা কমানো সম্ভব। মাতসুমিয়া আর ওর মাও এই বয়সে তাকে কষ্ট দিতে চায়নি, তাই ব্যথা বেশি হলে মরফিনের ডোজ দেওয়ার অনুমতি দিয়ে দিয়েছে। ডাক্তারও কোনো আশার বাণী শোনাতে পারেনি। কেউ দেখা করতে এলে তাকামাসা হাসি খুশি থাকলেও যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে সব কিছু। মাতসুমিয়ার সাথে ওর মামা তাকামাসা কাগার প্রথম দেখা হয় 10 বছর বয়সে। তাকাসাকে ছেড়ে তখন মার সাথে টোকিও শহরে পাকাপাকিভাবে চলে আসে ও। যখন মা বলেছিল চাকরির কারণে নতুন শহরে চলেছে ওরা, খুব বেশি কিছু বোঝেনি বিধায় কিছু বলেওনি মাতসুমিয়া। তবে মামার সাথে দেখা হয়ে ভীষণ অবাক হয়েছিল। মার দিকে আত্মীয়দের সম্পর্কে ছোট্ট মাতসুমিয়া কিছুই জানত না। ও ভাবত মার বুঝি কোনো ভাই বোন নেই, নানা নানিও মারা গেছে। ততদিনে পুলিশের চাকরি থেকে অবসর নিয়ে একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানিতে কনসালটেন্ট হিসেবে যোগ দিয়েছে তাকামাসা। অফিসের কাজে ব্যস্ত থাকলেও মেয়ে আর ভাগ্নিকে প্রায় দেখে যেত সে। আর প্রতিবার আসার সময় সাথে করে নিয়ে আসতো কেক, প্যাটিস বা ক্রোকেট। উঠতি বয়সে মাতসুমিয়া তাই সব সময় অপেক্ষা করে থাকতো মামার আগমনের। গরমের সময় তরমুজ নিয়ে আসতো তাকামাসা। যে মামা ওদের এত ভালোবাসে তার সাথে এতদিন কেন পরিচয় হয়নি সেটা ভেবে প্রায় অবাক হতো মাতসুমিয়া। একদিন আর থাকতে না পেরে মাকে জিজ্ঞেস করে বসে। জবাবে কাতসুকো বলে যে কিছু কারণে ভাইয়ের সাথে একটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল তার। দীর্ঘ একটা সময় এমনকি নিজের বাবার সম্পর্কেও কিছু জানত না ও। হাই স্কুলে ভর্তি হবার ফর্মে কাতসুকো ওর বাবার নামের জায়গায় প্রযোজ্য নয় লিখলে জোরাজুরি শুরু হয় মাতসুমিয়া। ছেলের জেদের কাছে শেষ পর্যন্ত হার মানে কাতসুকো। তখনই জানা যায় মাতসুমিয়া নামের এক লোকের সাথে সম্পর্ক ছিল তার, কিন্তু সেই লোকের বিবাহিতা স্ত্রী থাকায় সম্পর্কটাকে পরকীয়া বলা চলে। একসময় নিজের স্ত্রীকে ছেড়ে কাতসুকোর সাথে থাকতে শুরু করে সে, কিন্তু আগের স্ত্রী তখনও ডিভোর্স দিতে নারাজ। কিন্তু দুজনেরই মনে মনে আশা ছিল একসময় বিবাহিত দম্পতি হিসেবে জীবনযাপন করতে পারবে তারা। এ সময় কাতসুকোর পেটে আসে মাতসুমিয়া। এর পরপরই ঘটে দুর্ঘটনাটা। মাতসুমিয়ার বাবা ছিল রেস্তোরাঁর শেফ। এক দুর্ঘটনায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় রেস্তোরাঁটা। মাতসুমিয়ার বাবাও তখন ছিল ভেতরে। ছোট্ট একটা ছেলেকে নিয়ে তখন একদম একা হয়ে যায় কাতসুকো। একটা বারে কাজ জুটিয়ে নেয়। সেই সময়কার কিছু স্মৃতি এখনও আছে মাতসুমিয়ার। প্রায় প্রতি রাতেই মাতাল হয়ে বাড়ি ফিরত মা। বমি করত কিচেন সিঙ্ক জুড়ে। তাকামাসা কাগা একরকম উদ্ধারই করে ওদের। অনেক কাঠগড় পুড়িয়ে বোনের ঠিকানা উদ্ধার করে সে। ইচ্ছে করেই নিজেকে পরিবার থেকে দূরে রেখেছিল কাতসুকো। অবশেষে সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয় তাদের মধ্যে। তাকামাসে কাতসুকোকে সাহস যোগায় টোকিওতে ফিরে আসার জন্য। সেখানে আরও ভালো মতন বোনকে সাহায্য করার সুযোগ মিলবে তার।
কাতসুকো ভাইয়ের জন্য বোঝা হতে চায়নি, কিন্তু ছেলের ভবিষ্যৎ নিয়েও ভাবতে হয়েছে তাকে। বোনকে থাকার জায়গা পাশাপাশি একটা চাকরি তো জোগাড় করে দেয়ই তাকামাসা, সেই সাথে মাসে মাসে টাকাও দিত। মাতসুমিয়া পরে মার কাছ থেকে শুনে বুঝেছে যে মামা না থাকলে ওদের জীবনে কষ্টের সীমা থাকতো না। তার বদন্যতায় ঠিকমতো মানুষ হতে পেরেছে। হাই স্কুলে থাকাকালীন সময়ে মাতসুমিয়া পণ করে মন দিয়ে পড়াশোনা করার। নিজেই নিজেকে কথা দেয় যে মামাকে কখনো হতাশ করবে না। হাই স্কুল থেকে ভালো রেজাল্ট নিয়ে পাশ করার পর স্কলারশিপে ভর্তি হয়ে যায় ইউনিভার্সিটিতে। ও যে পুলিশের চাকরি বেছে নেবে সেটা আগে থেকে এক প্রকার ঠিক করাই ছিল। যে মানুষটা পৃথিবীতে সবচেয়ে সম্মান করে মাতসুমিয়া, তার পেশাকে আপন করে নিতে সমস্যা কোথায়? এক সেকেন্ডের জন্যও তাই কখনো অন্য কিছু নিয়ে ভাবেনি। মামার রোগটা যেহেতু নিরাময়যোগ্য নয়, তাই মাতসুমিয়া ঠিক করেছে তার শেষ দিনগুলো যেন যতটা সম্ভব আনন্দে এবং শান্তিতে কাটে, সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। আকিও মাইহারা কেবলই পরবর্তী মিটিংয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্রগুলো খসড়া তৈরি করে কম্পিউটার বন্ধ করবে কিনা ভাবছে। এ সময় তার সহকর্মী ইয়ামামোতো এসে টেবিলের ওপর ব্রিফকেসটা রাখল। চলে যাচ্ছ? তারা দুজন একই বছর কোম্পানিতে ঢুকছে। কাজের ধরনও প্রায় একই রকম। হ্যাঁ, কিছু কাজ এখনও বাকি আছে, কিন্তু ওগুলো আগামী সপ্তাহে করব। তুমি আরও থাকবে নাকি? আজ তো শুক্রবার, দেরিও হয়ে গেছে অনেক। সামনে ঝুঁকিয়ে আকিওর কম্পিউটার স্ক্রিনের দিকে তাকালো ইয়ামামোতো। ওরে বাবা, তুমি দেখে আগামী সপ্তাহে মিটিংটা নিয়ে কাজ শুরু করে দিয়েছ। আগে শেষ করে রাখলে পরে চাপ কম হবে। তুমি পারোও বটে, তাই বলে শুক্রবারে ওভারটাইম করবে? পয়সা কিন্তু পাবে না ভাই। এমনিই এগিয়ে রাখছে কাজটা, আর কিছু না। ফাইলটা সেভ করে আকিও। আজকে রাতে কোনো প্ল্যান আছে নাকি? বাড়ি যাবে? সরি, আজকে হবে না। আমার বউ তাড়াতাড়ি বাসায় ফিরতে বলে দিয়েছে। ওর বাড়ি থেকে লোক আসবে। আহা, পরে একদিন যাব। তুমিও বেশি দেরি করো না। ইদানিং তো আগে বের হওই না। হই মাঝে মাঝে, মুখে হাসি টেনে জবাব দেয় আকিও। ইয়ামামোতো নিজের চরকায় তেল দিলেই বেশ খুশি হতো সে। দেখো, শরীরের উপর বেশি চাপ দিও না। সোমবার দেখা হবে, আসি। বেরিয়ে গেল ইয়ামামোতো। দেয়াল ঘড়ির দিকে তাকায় আকিও। সোয়া 6টার মতো বাজছে। সেলস ডিপার্টমেন্টের 4-5 জন কর্মী বাদে আর কেউ নেই। এর মধ্যে 2 জন ও সেকশনে, একজনের বয়স কম, 2 বছর আগে যোগ দিয়েছে কাজে। তার সাথে খুব একটা কথা হয় না আকিওর। আর অন্যজন তার 3 বছর পরে চাকরিতে ঢুকেছে, কিন্তু অ্যালকোহল এড়িয়ে চলে। মোদ্দা কথা, তাদের কাউকেই আজকে রাতে একসাথে ড্রিঙ্ক করার জন্য আমন্ত্রণ জানাতে পারবে না। একটা দীর্ঘশ্বাস চাপা দিল সে। অজ্ঞতা বাড়িতেই ফিরতে হবে আজকে মনে হচ্ছে। এ সময় হঠাৎ বেজে উঠল আকিওর মোবাইল ফোনটা। বাড়ি থেকে ফোন দিয়েছে। স্ক্রিনে নম্বরটা দেখেই কুডাক দিল তার মনে। এই সময় তো ফোন আসার কথা না। কি হলো? হ্যালো আকিও? হ্যালো, হ্যাঁ বলো। একটু সমস্যা হয়েছে, আজকে তাড়াতাড়ি বাসায় চলে এসো। কথা বলার সময় কাঁপছে ইয়াকোর কণ্ঠস্বর। ভয় পেলে বা আতঙ্কিত হলে এভাবে কথা বলে সে। চেয়ারে সোজা হয়ে বসল আকিও। হৃদস্পন্দন বেড়ে গেছে অকস্মাৎ। এখন তো কাজ আছে, বের হতে পারবো না। পারবে না? খুব সমস্যা হয়ে যাবে তাহলে। কি সমস্যা? কি হয়েছে? ফোনে বলতে পারবো না। আসলে বিষয়টা নিয়ে কিভাবে কথা বলবো বুঝতে পারছি না। এক্ষুনি চলে এসো প্লিজ। অনিয়মিত শ্বাস ফেলছে ইয়াইকো। কিছু একটা নিয়ে আসলে উদ্বিগ্ন সে। হয়েছেটা কি? বলবে তো আমাকে। মানে খুব খারাপ একটা ব্যাপার ঘটে গেছে। আরে বাবা, সে খারাপ ব্যাপারটা কি? পরিষ্কার করে বলো। ওপাশে চুপ হয়ে গেল ইয়াইকো। প্রচণ্ড বিরক্তি হচ্ছে আকিও। ধমকে উঠতে যাচ্ছিল, এ সময় টের পেল কাঁদছে ওর স্ত্রী। কপালে শিরাগুলো দপদপ করতে লাগলো এবারে। ফোন যে রেখে দিবে সেটাও পারছে না। শোনো। কি? আজকে হারুমিকে আসতে না বলে দাও। কেন? ও আসলে সমস্যা কি? হ্যাঁ, তাহলে তুমি ফোন করে বলে দাও। এমন কোনো কঠিন কাজ তো না। হ্যাঁ, কিন্তু কথাটা শেষ করল না ইয়াইকো।
ভাবগতিক দেখে মনে হচ্ছে তার মাথা কাজ করছে না। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে বলে দেব কিছু একটা। বলো কিন্তু, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আসছি, বলে ফোন কেটে দিল আকিও। ওর 3 বছর পর কাজে যোগ দেয়া সেই সহকর্মী নিজের ডেস্ক থেকে তাকিয়ে আছে ওর দিকে। সম্ভবত পুরো কথোপকথনটাই কানে গেছে তার। কোনো সমস্যা? বুঝতে পারছি না। বউ বলল এখনই বাসায় ফিরতে, কিন্তু কি দরকার সেটা বলল না। আচ্ছা আমি আসি। ঠিক আছে, সোমবার দেখা হবে। সহকর্মীর অভিব্যক্তিতে এটা স্পষ্ট যে আকেও এত দেরিতেও কেন অফিসে রয়ে গেছে তা বুঝতে পারছে না সে। ও যে বাল্ব কোম্পানিটা চাকরি করে সেটার হেড অফিস চৌ ওয়ার্ডের কায়াবাচুতে। সাবওয়ে স্টেশনের দিকে হেঁটে যাওয়ার সময় মোবাইল থেকে বোন হারুমির নম্বরে ফোন দিল। ওর থেকে 4 বছরের ছোট সে, বিবাহিত। 2বার রিং হতেই ফোন ধরল হারুমি। কিছু হয়েছে নাকি? ভাইয়ের কণ্ঠস্বর শুনে দ্বিধান্বিত স্বরে জানতে চাইল সে। নিশ্চয়ই ওদের মাকে নিয়ে ভালো মন্দ কিছু একটা ভাবছে। না, ওরকম কিছু না, কিন্তু কেবলই ইয়াইকু ফোন দিয়ে বলল যে মা ঘুমিয়ে পড়েছে, তাই তোর আজকে আসতে হবে না। এমনি এমনি ঘুম ভাঙিয়ে কাজ নেই। তাহলে আজকে আসার দরকার নেই কষ্ট করে, কাল আসিস। কাল তাহলে একই সময় আসবো? হ্যাঁ। ভালোই হলো, আজকে ব্যস্ততা একটু বেশি এখানে। খুব সম্ভবত ক্যাশ রেজিস্টার সামলানোর কথা বলল হারুমি। তার স্বামীর একটা ফ্যাশন বুটিক আছে। জানি তুই ব্যস্ত থাকিস, সব কাজ সামলে সময় বের করা সহজ না। অতটাও আবার ব্যস্ত না, শান্ত কণ্ঠ বলে হারুমি। তার কণ্ঠস্বর শুনেই আকিও বুঝে গেল যে পরে আবার ফোন দিয়ে কোনো অজুহাত দেওয়া যাবে না। আগামীকাল দেখা হবে তাহলে, বলে কলটা কেটে দিল। সাবওয়ে স্টেশনের দিকে হাঁটার পথে মনে পড়ল ছাতাটা অফিসে ফেলে রেখে এসেছে। সকালে অফিসে আসার সময় বৃষ্টি হচ্ছিল, পরে কখন বৃষ্টি থেমেছে তা বলতে পারবে না। সারা দিনই আর অফিস থেকে বের হয়নি, এখন আর ফিরে যেতে ইচ্ছে করছে না। এই নিয়ে 3টা ছাতার কথা ভুলে গেল এভাবে। ইয়েকে বুকোরোতে চলে এলো আকিও। মাঝে একবার লাইন বদলিয়েছে, এখান থেকে সেই বু লাইনের ট্রেনে উঠতে হবে। সব সময়ের মতনই প্রচণ্ড ভিড়। আশপাশে যাত্রীদের বিরক্ত না করে একবার হাত নাড়ার সুযোগটাও নেই। এমন গাদাগাদি করে উঠেছে সবাই, মার্চ এপ্রিলের তুলনায় গরমটা বেশি। সবার মুখ ঘরমাক্ত। একটা হ্যান্ডরেল কোনো মতে ঝরে ঝুলে পড়ল। সামনে জানালার কাচের নিজের প্রতিফলন দেখতে পাচ্ছে। চেহারাতে ক্লান্তি স্পষ্ট। অপরিচিত কেউ দেখে ভাববে ওর বয়স 50। মাথায় টাক পড়তে শুরু করেছে, চোখের নিচে ফোলা ভাবটা এখনও নিত্যসঙ্গী। অজ্ঞতা চোখ বন্ধ করে ফেলল আকিও। দৃশ্যটা দেখতে চাইছে না। স্ত্রীর ফোনে কথা বলাগুলো নিয়ে ভাবছে, হয়েছেটা কি আসলে? অসময়ে ফোন পেয়ে প্রথমেই মাথায় এসেছিল ওর মাসায়ের কথা। কিছু হয়নি তো তার? সেক্ষেত্রে ইয়াইকু নিশ্চয়ই কিছু বলতো। এত ঢাক ঢাক গুড়গুড়ের কোনো দরকার ছিল না। তার উপরে হারুমিকে আসতে না বলে দিয়েছে, অর্থাৎ মাসায়ের কিছু হওয়ার সম্ভাবনা বাদ দেওয়া যায়। চেহারায় চিন্তার ছাপ আগের চেয়ে প্রকট হলো আকিওর। ইয়াইকো আবার নতুন করে কি কথা শোনায় কে জানে, ভাবতে বিরক্ত লাগছে। প্রতিদিন বাসায় ফিরে এসব শুনতে হয় এখন। এক কথায় বারবার বলে ইয়াইকো। কাজ করতে করতে সে ক্লান্ত। মাঝে মাঝে কথা বলার ভঙ্গিতে মরিয়া ভাবটাও টের পায় আকিও। রাগত স্বরে বলা কথাগুলো শুনে কোনো প্রতিক্রিয়া দেখায় নাও। এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। আর একবার যদি ইয়াইকোর মনে হয় তার কথা বিশ্বাস করছে না আকিও, তাহলে কথা শোনানোর মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। জরুরি কোনো কাজ না থাকলেও অফিসে প্রয়োজনের চেয়ে বেশি সময় থাকে আকিও। বাড়ি ফিরতে ইচ্ছে করছে না, জানে যে ওখানে গিয়ে শান্তি পাবে না, শারীরিকভাবে না, মানসিকভাবেও না। ওর মা যে ওদের সাথে থাকে এটা নিয়ে এখন প্রায়ই আফসোস হয়, কিন্তু বিকল্প কোনো উপায় নেই। নিজের মায়ের সাথে তো আর সম্পর্ক ছিন্ন করা যায় না। তবু একটু যদি অন্যরকম হতো পরিস্থিতি। কারোর সাথে এসব ব্যাপারে লম্বা সময় ধরে কথা বলতে পারলে ভালো লাগতো, কিন্তু সেরকম কেউ নেই। আকিও আর ইয়াইকোর বিয়ের 18 বছর হতে চলল। ওর অফিসের এক সহকর্মী পরিচয় করে দেয় দুজনকে। বিয়ের আগের বছর খানিকের মতো ডেট করে দুজনে। খুব যে প্রেম ছিল সেটা বলা যাবে না, কিন্তু ছাড়াছাড়ি বা অন্য কাউকে খোঁজারও কোনো কারণ ছিল না।
বলতে গেলে অন্য কাউকে পাবে না সেই ভয় থেকেই আকিও বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলে দেয় ইয়াইকো। সেই সময় একাই থাকতো আকিও। বিয়ের পরে কোথায় থাকবে সে ব্যাপারে ইয়াইকোর সাথে দীর্ঘ আলাপ হয়। ইয়াইকো বলে ওর বাবা মার সাথে থাকতে তার আপত্তি নেই, কিন্তু সেই সময়ে একটা অ্যাপার্টমেন্টে উঠে দুজনে জানতো আজ হোক বা কাল একসময় আকিওর মা বাবার বাসায় উঠতে হবে তাদের বয়স হলে। আর আকিও নিজেও চাচ্ছিল মা আর স্ত্রীকে যতদিন সম্ভব আলাদা রাখতে। 3 বছর পর একটা ছেলে হয় ওদের। অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ে ইয়াইকো তার নাম ঠিক করে রেখেছিল নাওমি। এরপর থেকে একটু একটু করে বদলে যেতে শুরু করে ওদের প্রাত্যহিক জীবন। কারণ নাওমি হয়ে ওঠে ইয়াকিও জীবনের মধ্যমণি। ছেলেকে ছাড়া আর কিছুই বুঝতো না সে। আকিও মুখে কখনো কিছু বলেনি, কিন্তু ছেলের প্রতি ইয়াইকোর অতিরিক্ত মনোযোগের বিষয়টা পছন্দ না ওর। আগে তাও অ্যাপার্টমেন্টে গোছকাজ করে রাখতো ইয়াইকো, কিছুদিন পর সেটাও ছেড়ে দেয়। সুপার মার্কেট থেকে কিনে আনা রেডিমেড খাবার কেবল গরম করে দিতে শুরু করে আকিওকে। এই বিষয়ে কোনো মন্তব্য করলেই তেলে বেগুনে জ্বলে উঠত। বলতো আকিও বোঝে না একটা বাচ্চার লালন পালন করা কতটা কঠিন কাজ। সেই কাজে সাহায্য তো করেই না, ঘরদোর পরিষ্কার করা নিয়ে অযথা বকাবকি করে। এত যদি অসুবিধা হয় নিজে পরিষ্কার করে নিক। আকিও এটা বুঝতো যে ছেলে পড়াশোনা আর অন্যান্য বিষয়ে তার সম্পৃক্ততা অনেক কম, তাই পাল্টা কিছু বলেনি কখনো। তাছাড়া 24 ঘন্টা বাচ্চার খেয়াল রাখা ঝক্কির কাজ বই কি। ঘরদোর পরিষ্কারের দিকে তাই মনোযোগ নাই দিতে পারে। ওর বাবা মা বংশের প্রথম নাতির জন্মে পুলকিত হয় ভীষণ। আকিও আর ওর স্ত্রী প্রতি মাসে অন্তত একবার হলেও তাদের বাসায় যেত, যেন দাদা দাদির সাথে দেখা হয় নাওমির। প্রথম দিকে ইয়াইকোর এই বিষয়ে কোনো আপত্তি ছিল না, কিন্তু একবার ওরা তিনজন বেড়াতে যাওয়ার পর বাচ্চাকে কিভাবে খাওয়াতে হবে সেই ব্যাপারে কিছু কথা বলেছিল মাসাই। ইয়াইকো যেভাবে কাজটা করে আসছিল ততদিন তার পুরোপুরি উল্টো ছিল ধরনটা। ব্যাস, মাথায় রক্ত চড়ে যায় আকিওর স্ত্রীর। ছেলেকে সাথে নিয়ে হন হন করে বেরিয়ে যায় সে। ট্যাক্সি ধরে বাসায় চলে আসে। অজ্ঞতা আকিও আসে তার পেছন পেছন। স্বামীকে দেখে ইয়াইকো সাফ জানিয়ে দেয় যে সে আর শ্বশুরবাড়িতে পা রাখবে না। মাসাইয়ের খোঁচা অনেকদিন মুখ বুজে সহ্য করেছে, আর সম্ভব না। অন্য কেউ থাকলে নিশ্চয়ই পাল্টা কিছু একটা বলতো, সেজন্য চুপচাপ চলে এসেছে। আখিও বলে না যেতে চাইলে জোর করবে নাও। ভেবেছিল সময় গেলে হয়তো ঠিক হয়ে যাবে সব কিছু, কিন্তু ওর ধারণা ভুল প্রমাণিত হয়। পরবর্তী বছরগুলোতে একবারের জন্যও ছেলেকে বাবা মার বাসায় নিয়ে যেতে পারেনি আখিও। একাই যেত প্রতিবার। নাতিকে দেখতে না পেরে হাজার রকম প্রশ্ন করতো তারা। নাওমিকে নিয়ে আসার জন্য জোরাজুরিও করত। এক পর্যায়ে মাসায় বলে যে সে জানে ইয়াইকো শ্বশুরবাড়ি আসতে চায় না, এখানে সময় কাটাতে চায় না, সেজন্য তাকে জোর করতেও চায় না তারা। কিন্তু আকিও চাইলেই তো নাওমিকে নিয়ে আসতে পারে। নাতিকে না দেখলে খারাপ লাগে দুজনেরই। জবাবে লজ্জায় কিছু বলতে পারত না আকিও। বাবা মার অনুভূতিটা বুঝতে কোনো অসুবিধা হতো না ওর, কিন্তু সেই সাথে এটাও জানতো যে ইয়াইকোকে এই বিষয়ে রাজি করাতে পারবে না। সত্যি বলতে কথাটা তোলারই সাহস নেই ওর। কিছু বললেই বাসায় অশান্তি বাড়বে। প্রতিবারই বাবা মাকে সান্ত্বনা দিয়ে বলতো যে কিছু একটা করবে, কিন্তু সমস্যাটার সমস্যাই রয়ে যায়। এভাবেই কেটে যায় 7 বছর। একদিন হঠাৎ মাসাই ফোন দিয়ে জানায় আকিওর বাবা শৈচিরও স্ট্রোক করেছে, জ্ঞান নেই তার। কি হবে বলা যায় না। সেদিন ইয়াইকোকে হাসপাতালে নিয়ে আসার অনুরোধ করে মাসাই। বলে যে এটাই হয়তো দাদার সাথে শেষ দেখা নাওমির। এক প্রকার দায়িত্ব থেকেই রাজি হয় ইয়াইকো। ইয়াইকো নাওমি আর আকিও গিয়ে দেখে ফ্যাকাশে মুখে ওয়েটিং রুমে বসে আছে মাসাই। ভেতরে শৈচিরোর অস্ত্রোপচার হচ্ছে। গোসল থেকে বের হয়ে কেবলই একটা সিগারেট ধরিয়েছে, এই সময় অজ্ঞান হয়ে যায়। কাঁদো কাঁদো কণ্ঠে বলে মাসাই, আমি আগেই বলেছি সিগারেট ছাড়তে। তোমার বাবা সিগারেটের নেশা কেমন তা তো জানোই, বিষণ্ণ চেহারায় বলে মাসাই। এরপর ইয়াইকোর দিকে তাকায় সে। তোমাদের অনেক দিন দেখি না, আসার জন্য ধন্যবাদ। সরি, আমার আরও আগেই আসা উচিত ছিল। নিচের দিকে তাকিয়ে বলে ইয়াইকো, সমস্যা নেই, আমি জানি তুমি ব্যস্ত থাকো। নাওমির দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দেয় মাসাই।
মার পেছনে দাঁড়িয়েছিল ছেলেটা। বাবা, কত বড় হয়ে গেছো তুমি। জানো আমি কে? তোমার দাদি। দাদিকে হ্যালো বলো। ছেলেকে বলে আকিও, কিন্তু নাওমি চুপই থাকে। কিছুক্ষণ পরেই স্বামীকে নিয়ে ওখানে হাজির হয় হারুমি। আকিওর সাথে কিছুক্ষণ কথা বলে সোজাসুজি মাসাইয়ের দিকে এগোয় তারা। ইয়াইকোর দিকে একবারের জন্যও তাকায় না। দাদা দাদিকে নাতির থেকে দূরে রাখায় স্বাভাবিকভাবেই তার প্রতি ক্ষিপ্ত ছিল দুজনে। এরকম প্রতিকূল অবস্থাতেই বাবার অস্ত্রোপচার শেষ হবার জন্য অপেক্ষা করে আকিও। প্রার্থনা ছাড়া করার মতো আর কিছু নেই ওদের। আর যদি সবচেয়ে খারাপ সম্ভাবনাটাই সত্যি উপনীত হয়, তাহলে কি করতে হবে সেটা নিয়েও ভেবে খাড়া রাখি। অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কাদের সাথে যোগাযোগ করবে, অফিসে কি বলবে, এসব। এমনকি এরপর কি হবে সেসব নিয়েও ভাবে বিস্তর। মার সাথে কেমন সম্পর্ক হবে তখন। প্রথম দিকে কয়েক বছর হয়তো একাই থাকতে পারবে, কিন্তু সব সময় তো আর না। ও হচ্ছে পরিবারে বড় ছেলে, মার যত্ন নেওয়ার দায়িত্বটা ওর। কিন্তু এখানে আরও অনেক বিষয় আছে। ইয়াইকো কিছুটা দূরে নাওমিকে নিয়ে বসেছিল। ছেলেটার চেহারাতে স্পষ্ট যে হাসপাতালে এসে ভালো লাগছে না তার। আসলে বয়সের কারণেই পরিস্থিতির গুরুত্ব বুঝতে পারছিল না সে। মাকে ওদের অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়াটাই সম্ভবত হতো না, কারণ ইয়াইকো শ্বশুরবাড়িতে গিয়ে কয়েক ঘন্টা টিকতে পারেনি। শাশুড়ির সাথে ছেলে আর স্বামীকে নিয়ে একই ছাদের নিচে থাকলে ঠোকাঠুকি হবেই। তাই মনে প্রাণে আগেও প্রার্থনা করতে থাকে যেন শৈচিরও ঠিক হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক যে এক না এক সময় মায়ের যত্নকে নিতে হবে, কিন্তু যখনকার বিষয় তখন ভাবা যাবে। ওর প্রার্থনা কাজে দেয়। সফল হয় শৈচিরোর অস্ত্রোপচার। তবে বাম হাতের মোটর স্কিল কমে যায় কিছুটা, কিন্তু তার সত্ত্বেও মোটামুটি স্বাভাবিক জীবনযাপনই করতে থাকে সে। কয়েকদিন পর ছাড়া পায় হাসপাতাল থেকে। আকিও প্রায় ফোন দিয়ে খোঁজ খবর নিত মা বাবার। বেশিরভাগ সময় তারা বলতো কোনো অসুবিধে হচ্ছে না। একদিন হঠাৎ ইয়াইকে প্রশ্ন করে বসে, স্ট্রোকের কারণে শৈচুরো মারা গেল, মাকে নিয়ে কী করতো আকিও। লজ্জায় পড়ে যায়। এড়িয়ে যাওয়ার চেষ্টায় বলে, বিষয়টা নিয়ে খুব বেশি ভাবিনি। ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে চিন্তা করার মতো অবস্থা ছিল না আমার। এখন এ কথা জিজ্ঞেস করছো কেন? তুমি যদি মাকে আমাদের এখানে নিয়ে আসার কথা বলতে, তাহলে যে কি বলতাম। কিছুক্ষণ চুপ থাকে ইয়াইকো, এরপর বলে, দেখো, আমি তোমার মার সাথে মানিয়ে চলতে পারবো কিনা জানি না। এটা সত্যি যে আমাকে একদিন না একদিন তার দেখভাল করতেই হবে, কিন্তু আপাতত তার সাথে থাকা সম্ভব না। স্ত্রীকে কোনো প্রকার রাগ ঢাক ছাড়া এসব বলতে শুনে বিমূঢ় হয়ে যায় আকিও। বুঝতে পেরেছি, কোনো মতে বলেও। মনে মনে ভাবতে থাকে সবার আগে মা মারা গেলেই সবার জন্য মঙ্গল। তবে শ্বশুরের প্রতি অতটা ক্ষোভ ছিল না ইয়াইকোর। মানুষের প্রত্যাশা আর ব্যস্ততার মধ্যে তফাতের পরিমাণটাই বেশি। এ কথা প্রমাণিত হয় আরেকবার। কয়েক মাস পর আবারও বাড়ি থেকে ফোন আসে আকিওর মোবাইলে। মাসায় জানায় যে ওর বাবা গত কয়েকদিন ধরে খুব উদ্ভট আচরণ করছে। উদ্ভট মানে? একই কথা বারবার বলে, কিছুক্ষণ আগের ঘটনাও ভুলে যায়। গলা খাদে নামিয়ে বলে মশায়, আমার মনে হচ্ছে তোমার বাবা মানসিক সমস্যায় ভুগছে। অসম্ভব, কিছু না ভেবে বলে উঠে আকিও। এ কথাও কখনো স্বপ্নেও ভাবিনি যে শৈচিরের মতো নিয়ম মেনে চলা কেউ কখনো স্মৃতিভ্রংশরোগে ভুগবে। প্রতিদিন সকালে উঠে বাইরে থেকে হেঁটে আসার পর খবরের কাগজে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা অবধি পড়ার অভ্যেস তার। হ্যাঁ, বয়স হলে অনেকেই ভুলো মনে হয়ে যায়, তাই বলে ওর নিজের বাবার এই সমস্যা হবে, বিষয়টা মানতেই পারছিল না কেউ। ওকে একবার ঘুরে যাওয়ার কথা বলে ফোন রেখে দেয় মাসায়। রাখার আগে এটাও যোগ করে যে নিজের চোখে দেখলে হয়তো বিশ্বাস করবে আকিও। মার বলা কথাগুলো স্ত্রীকে এসে বললে নিস্পৃহ ভঙ্গিতে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে ইয়াইকো। তোমার বাবার যদি আসলেও মানসিক সমস্যা হয় তাহলে কি করবে? বুঝতে পারছি না, এসব নিয়ে তো আগে ভাবিনি। হুটহাট কোনো কথা দিয়ে বসো না আবার, ভাবনা চিন্তা করে নিও। মানে? বড় ছেলে হিসেবে পরিবারের প্রতি তোমার দায়িত্ব আছে, এটা বুঝতে পারছি আমি, কিন্তু আমার আর নাওমির কথা ভুলে গেলে চলবে না। তোমার ছেলে এখনও ছোট।
ইয়াইকো কেন কথাটা বলছে সেটা বুঝতে অসুবিধা হলো না আকিওর। একজন মানসিক ভারসাম্যহীন বয়স্ক লোকের দায়িত্ব নেওয়ার জন্য তৈরি নয় সে। চিন্তা করো না, তোমাকে বাবার খেয়াল রাখতে বলবো না আমি, কথা ভাবিও নি। তোমার মুখ থেকে শুনে রাখলাম। সন্দিহান কণ্ঠে জবাব দেয় ইয়াইকো। পরদিন অফিস শেষে মা বাবার বাসায় যায় আকিও। দুরু দুরু বুকে চাপ দেয় কলিং বেলে। ওর বাবাই দরজা খুলে দেয় সেদিন। আরে তুমি, হঠাৎ, কি মনে করে? ছেলেকে দেখে বলে সইচির। কাজ নিয়ে এটা সেটা অনেক কিছু জিজ্ঞেস করে। আলাপের সময় আকিওর কাছে কিছু অস্বাভাবিক মনে হয় না। কিছুক্ষণ পর মাসায় বাড়ি থেকে ফিরলে তাকে কথাটা বলল। সাথে সাথে চেহারা কালো হয়ে যায় তার। আমিও তো বানিয়ে তোমাকে বলছি না বাবা, মাঝে মাঝে ভালো থাকেও, সমস্যা হয় না তেমন, কিন্তু আমরা যখন একা থাকি তখন বুঝতে পারি। আচ্ছা, আবার আসবো আমি, এবারে কিন্তু কোনো অস্বাভাবিকতা চোখে পড়ল না। এরপর 2 দিন এসেও শৈচুরের আচরণে কোনো সমস্যা খুঁজে পেল না আকিও। মাসায় তার কথায় অটল। সেদিন তোমার সাথে কোনো বিষয়ে কথা হয়েছে তা জিজ্ঞেস করতে বললে পারবে না। যে কেকগুলো নিয়ে এসেছিলে সেগুলো কথাও ভুলে গেছে। তুমি কি একটু বুঝিয়ে বলবে যেন ডাক্তারের কাছে যায়? আমি কিছু বললেই আমাকে চুপ করিয়ে দেয়, বলে যে ঠিকই আছে। মার অনুরোধে বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যায় আকিও। তবে স্ট্রোকের চেক আপ বলে নিতে হয় তাকে। পরীক্ষা নিরীক্ষায় জানা যায় যে সেরেব্রাল অ্যাট্রোফিতে ভুগছে সে। স্ট্রোকের কারণে এই সমস্যাটা হয় অনেকের। মস্তিষ্কের নিউরন থেকে নিউরনে সিগন্যাল যাওয়া আসা বাধাগ্রস্ত হয়, যোগাযোগ ঠিকমতো হয় না, ফলে স্মৃতিভ্রংশে ভুগতে থাকে রোগী। আকিও বাবার সাথে বাসায় ফিরলে ভবিষ্যতে নিয়ে নিজের শঙ্কা প্রকাশ করে ওর মা। তখন আকিও বলে, এই রোগের নিরাময়ে খুব বেশি কিছু করা যাবে না, কিন্তু যথাসাধ্য সাহায্য করবেও। বাবার অবস্থা তখনও খুব বেশি একটা গুরুতর মনে হয় না ওর কাছে। তাছাড়া ইয়াইকোর সাথে আলোচনা না করে কোনো কথা দেওয়া সম্ভব নয়। কয়েকদিন পর ছোট বোন ফোন করে জানায় শৈচুরের শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটছে। ভাইয়া, তুমি যত তাড়াতাড়ি পারো বাবাকে গিয়ে দেখে এসো, না হলে বুঝবি না কি অবস্থা। আমি সেদিন গিয়ে চমকে গেছি, উদ্বিগ্ন কণ্ঠে বলে হারুমি। কয়েকদিন পর বাবা মার বাড়িতে গিয়ে হারুমির কথার সত্যতা বুঝতে পারে আকিও। ওই অল্প কদিনেই অনেক বদলে গেছে শৈচিরও। শরীর শুকিয়ে গেছে, চোখের দৃষ্টিতে বিহ্বলতা। সবচেয়ে বড় ব্যাপার, আকিওকে দেখা মাত্র চমকে উঠে পালিয়ে যেতে উদ্যত হয় সে। কি হয়েছে বাবা, কোথায় যাচ্ছ? শৈচিরের একটা হাত কোনো মতে ধরে বলে আকিও। জবাবে চেঁচিয়ে উঠে শৈচির। নিজেকে ছাড়িয়ে নিয়ে আপ্রাণ চেষ্টা করতে থাকে। তোমাকে চিনতে পারিনি, এজন্য এরকম করছে, মাসায় জানায়। তোমাকে চেনে মা? মাঝে মাঝে চেনে, মাঝে মাঝে ভুলে যায়, আবার কখনো ভাবে আমি ওর মা। হারুমির সাথেও গুলে ফেলে আমাকে। বারান্দায় বসে এক দৃষ্টিতে বাগানের দিকে তাকিয়ে থাকে শৈচির। যেন কিছুই ঢুকছে না কানে। হাতের আঙ্গুলগুলো লাল, কারণ জিজ্ঞেস করলে মাসায় বলে, মেকআপ নিয়ে খেলছিল। মেকআপ? আমার কসমেটিক্সের বাক্সটা নামিয়ে খেলার সময় লিপস্টিক ভরিয়ে ফেলেছিল হাতে, বাচ্চাদের মতো করে একদম। মাসায় আরও বলে যে মাঝে মাঝে ছোটবেলায় ফিরে যায় শৈচির, নিজেকে স্কুলে বাচ্চা মনে করে, আবার কখনো কখনো একদম সুস্থ মানুষের মতন আচরণ করে। স্মৃতিভ্রংশ রোগটা আরও প্রকট হতে থাকে সময়ের সাথে সাথে। কয়েক মিনিট আগে করা কোনো কাজ বা কথা ভুলে যায় বেমালুম। এরকম একটা মানুষের সাথে সারাদিন কাটাতে কেমন লাগবে ভাবতে শিউরে উঠে আকিও। মাসায়ের জীবন যে সহজ নয় সেটা একটা বাচ্চাও বুঝতে পারবে। বাবাকে দোষ দিয়ে তো লাভ নেই, আর মার অবস্থা এখন কেমন সেটা নিয়ে আলাপ করলে পরিস্থিতি বদলাবে না। ওর বোন বলে একদিন কথা বলার সময়, সেদিন গিয়ে দেখি মার সাথে তুমুল রাগারাগি। আলমারি থেকে সব কিছু বের করে একটা একটা করে ভেঙেছে। মা নাকি তার প্রিয় ঘড়িটা চুরি করেছে। ঘড়ি? হ্যাঁ, অথচ ঘড়িটা নিজেই অনেক আগে ফেলে দিয়েছিল বাবা, নষ্ট হয়ে গিয়েছিল ওটা। এই কথাটা 1000বার বলেছে মা, কিন্তু বাবার এক কথা, ঘড়ি ছাড়া সে যেতে পারবে না। কোথায় যেতে পারবে না? স্কুলে, বলে হারুমি। আমি আর মা দুজন মিলেও সেদিন শান্ত করতে পারিনি। শেষে বলি যে পরদিন ঘড়িটা এনে দেব, ওই দিন স্কুলে যেতে।
তখন একটু ঠান্ডা হয়। মুখে কোনো কথা আসে না আকিওর। ওর বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে বাবা এরকম আচরণ করেছে। এরপর সামনে কি হবে সেসব নিয়ে আলোচনা করে দুই ভাই বোন। স্বামীকে নিয়ে শ্বশুর শাশুড়ির সাথে থাকে হারমি। সেখান থেকে মাকে যথাসম্ভব সাহায্য করতে রাজি সে। তোর পক্ষে তো আর কিছু করা সম্ভব না, কিন্তু তুই তো কিছুই করতে পারবি না। ইয়াইকো যে শ্বশুর শাশুড়িকে সাহায্য করতে রাজি না, এ কথা ভালো করে জানা ছিল হারমির। জবাবে বলার মতন কিছু পায় না আকিও। একবার কথায় কথায় শৈচিরের অবস্থা ইয়াইকোকে জানায়ও। সব শুনে শীতল কণ্ঠে ইয়াইকো বলে, এই মুহূর্তে কিছু করা সম্ভব নয় তার পক্ষে। ছেলেকে সামলিয়ে অন্যদিকে মনোযোগ দেওয়াটা কঠিন। শেষমেশ আকিও আর মা বাবাকে দেখভাল করার কথা তোলেইনি। কয়েকদিন পর আবারও বাবাকে দেখতে যায়ও। বাসায় ঢোকা মাত্র একটা দুর্গন্ধ এসে ধাক্কা দেয় নাকে। প্রথমে আকিও ভাবে টয়লেটের ড্রেনেজ লাইনে হয়তো কিছু আটকে গেছে। লিভিং রুমে গিয়ে দেখে বাবার হাত মুছে দিচ্ছে মা। শৈচিরও চেহারায় ছোট বাচ্চাদের মতন ভয়। মাসাই তখন শান্ত কণ্ঠে বলে, ডায়পার খুলে ভেতরে জিনিস নিয়ে খেলছিল শৈচিরও। তার কণ্ঠস্বর শুনে চমকে যায় আকিও। ঘটনাটা এমনভাবে বর্ণনা করে মাসাই যেন সেটা নিত্যদিনের ঘটনা। মার চেহারায় ক্লান্তি নজর এড়ায় না আকিওর। তার স্বাস্থ্যেরও অবনতি হয়েছে। চেহারায় অজস্র বলিরেখা, চোখের নিচে কালো দাগ। গল্পের আসবে অগ্নিলয়া চ্যানেলে আপনারা শুনছিলেন কেইগো হিগাশিনোর লেখা দ্য রেড ফিঙ্গার। আজ ছিল এর প্রথম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশেপাশে যারা বন্ধুরা আছেন তাদের সবাইকে জানিয়ে দেবেন। পরবর্তী পর্ব শোনার জন্য আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।